গল্পের নাম চিরকুটে শব্দ পর্ব সংখ্যা ৩। লেখা মেহেদী হাসান রিয়াদ। অর্থে নিজেও জানি না তার ভাগ্যটা শেষে কোথায় গিয়ে দাঁড়াবে। গতকাল থেকে এই পর্যন্ত সময়টায় সে একজন মানুষকেই শুধু দেখেছে তার প্রতি স্বাভাবিক দৃষ্টিতে তাকাতে, আর সে হলো তার শ্বশুর ফয়েজ আহমেদ। আর বাকি সবাই তাকে অবহেলার দৃষ্টিতে। অর্থে এই বাড়িতে আসাটা কারো কাছেই সন্তুষ্টজনক নয়। ফয়েজ আহমেদ সবসময় চাইতো তার ছেলের জন্য শান্তশিষ্ট, সুন্দর, গুণবতী, সংসারী একটা মেয়ে, আর সে পেয়েও গেল। প্রথম যেদিন অর্ণব সহ সবাই অর্থকে দেখতে গেল, তখন অর্ণব দেখল বেলকনিতে একটা মেয়ে দাঁড়িয়ে, অসম্ভব সুন্দরী একটা মেয়ে। মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়েছিল মেয়েটার দিকে। লজ্জায় মুখ লুকিয়ে ভিতরে চলে গেল মেয়েটা। এরপর যখন অর্থকে তাদের সামনে নিয়ে আসা হয়, তখন হার্টবিটটা মুহূর্তে বেড়ে গেল অর্ণবের। সে তখন এত কিছু জানতো না। মাকে ফিসফিসিয়ে বলল, আমার এই মেয়েটাকেই লাগবে মা। ফয়েজ আহমেদ খুশি মনে এঙ্গেজমেন্টের রিং পরিয়ে দিল। আর অর্ণবা একটা ঘরের মধ্যে অর্থির মাঝে ডুবে যেতে শুরু করলো। ঈশিতার সাথে এই কয়দিন কোনো যোগাযোগ করেনি সে। একে বলে প্রকৃত স্বার্থপর। অর্ণবের কথায় বিয়ের ডেট আরও এগিয়ে আনা হলো। আর 3 দিন পর বিয়ে। আর তখনই অর্ণব নিজের ঘর থেকে বের হলো, যখন শুনতে পেল তার হবু স্ত্রী কথা বলতে পারে না। বিয়ে ক্যান্সেল করতে চাইলেও তার বাবার কারণে পারেনি, কারণ তিনি তার সম্মান হারাতে চায় না। আর বিয়ের সব ঠিকঠাক হয়েছে অর্ণবের কথাতেই, তাই বাধ্য হয়ে বিয়েটা করতে হলো তাকে। কিন্তু এর মাঝে এই কয়েকদিন নতুন প্ল্যান তৈরি করে ফেলে অর্ণব। তারপর হাসি মুখে বিয়ে করে সেও। বিকেলে ঈশিতার সাথে দেখা করে অর্ণব ঈশিতাকে সব কিছু খুলে বলে, যে বাবার জোরাজুরিতে বিয়েটা করতে বাধ্য হয়েছে সে। আর অর্থি থেকে অলরেডি ডিভোর্স পেপারে সাইন নিয়েও নিয়েছে। অর্থি যতদিন টিকে থাকতে পারে ততদিন এই বাড়ির বউ হয়ে থাকবে সে। প্রথমে ঈশিতার ঘোর বিরোধিতা ছিল, অর্ণব কেন এতদিন অন্য একটা মেয়েকে নিয়ে থাকবে, কিন্তু পরে সেও মেনে নিল ব্যাপারটা। অর্ণব যখন বলল খুব তাড়াতাড়ি অর্থিকে ডিভোর্স দিয়ে ঈশিতাকে বিয়ে করবে সে, আর মাঝখানে এই সময়টা অর্থির সাথে সে এমন কিছু করবে যে অর্থির সহ্যের বাঁধ ভেঙে নিজে থেকে অর্ণবের থেকে সরে চলে যাবে। আর অর্থির ডিভোর্স পেপারে সাইনটা সবাইকে দেখিয়ে বলবে অর্থি তাকে ডিভোর্স পেপার দিয়ে এই বাড়ি থেকে চলে গেছে। এরপর তাদের ডিভোর্স হওয়ার পর যখন অর্ণবের দ্বিতীয় বিয়ের কথা চলবে, তখন ঈশিতাকে বউ বানিয়ে ঘরে তুলে আনবে সে। প্ল্যানটা ভালো লাগলো ঈশিতান, তাই সে না চাইতেও অর্ণবকে সময় দিল কিছুদিন। এরপর কেটে গেল 2 দিন। বাবার বাড়ি থেকে এই 2 দিন কোনো খোঁজ খবর নিল না কেউ। তবু মন খারাপ হলো না অর্থের, কারণ তাদের মাথার বোঝা কমছে, খোঁজ না নিলেও পারে। তারা তো দিব্যি ভালো আছে। ফজরের নামাজ পড়ে কিচেনে চলে যায় সে। সবার জন্য নাস্তা বানাতে হবে। সারাদিনের রান্না বাড়াও সে করে। খারাপ লাগে না, ভালোই লাগে তার। সময়টা কেটে যায় সুন্দরভাবে। তার রান্নার বেশ প্রশংসা করে তার শ্বশুর। বিয়ের আগে বাড়িতে মায়ের সাথে সব কাজ করতে পারতে। তার ছোট বোন ছিল বাবা মায়ের খুব আদরে। তাকে খোঁজ করতে দেবে না তারা। আর ভাইও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। ভাইয়ের বিয়ের পর শুরু হয়েছিল অশান্তি। তার ভাবে 2 চোখে দেখতে পারতো না তাকে। ওর থেকে সারাদিন বাড়ির সব গাদার খাটুনি খাটিয়ে নিজের ব্যক্তিগত কাজগুলো করাতো সে। তাই সে চোপাতে প্রায় সব কাজই অর্থে জানে। রান্না বাড়া থেকে শুরু করে কাপড় কাচা, ঘর মোছা, সব কাজই সে অভ্যস্ত। নিজের মতো করে চুপচাপ নাস্তা তৈরি করছে। একগাদা কথা শুনতে হবে মামার, কারণ সময় মতো না হলে সকাল সকালে একগাদা কথা শুনতে হবে। মামার বাড়িতে মধুর হাড়ির সাথে তুলনা করলেও শ্বশুর বাড়িকে কেউ মধুর হাড়ির সাথে তুলনা করতে শোনেনি সে। কাজেই এখানে হিসেব করে চলতে হবে খুব। সেদিন যখন বউভাত শেষ করে সবাই চলে গেল, সেদিন সন্ধ্যায় তার শাশুড়ি এসে বলল, আগামীকাল থেকে সকাল সকাল উঠে সবার জন্য নাস্তা তৈরি করতে হবে। এরপর ঘর মুছে রান্নাবান্না করতে হবে। বাড়ির সব কাজ নিজের হাতে ধরে করতে হবে। নতুন বউ সেজে বসে থাকলে চলবে না। অর্থে কিছু না বলে চুপচাপ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সে বুঝে গেছে এই বাড়িতে থাকতে হলে তাকে খুব লড়াই করেই থাকতে হবে, কারণ কাজের মেয়েটাকেও বাদ দিয়ে দিল। এত বড় বাড়ির সব কাজ এখন ওর থেকেই সামলাতে হবে। হাতে গরম তেল ছিটকে পড়তে ভাবনা থেকে বেরিয়ে লাফিয়ে উঠে উঠতে হাতের অংশটা গালে নিয়ে ঠান্ডা করার চেষ্টা করে। এরপর পুনরায় নিজের কাজে মন দিল সে। আজ ছুটির দিন, তবু সকাল সকাল বেরিয়ে গেল অর্ণব।
সকলকে নাস্তা দেওয়া শেষে সারা বাড়ি গোছগাছ করছে সে। এই বাড়ি কেউ তার সাথে তেমন একটা কথা বলে না প্রয়োজন ছাড়া। মা মাঝে মাঝে আসে কাজের ফরমেশ দিতে। অর্ণবের ছোট বোন অর্ণি 2 দিন এসেছিল তার কাছে, আর আড্ডা দিতে পারতো না দেখে বিরক্ত বোধ করতো সেও। এখন আর আসে না। কলেজ থেকে আসার পর ফোন নিয়ে পড়ে থাকে। অর্থি যখন একা থাকে, বোরিং ফিল করে, তখন নিরিবিলি এক জায়গায় বসে নিজের ইচ্ছেগুলো ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখে। নানা ইচ্ছে থাকে তারও। ছোটবেলা থেকে লিখতে লিখতে হাতের লেখা চমৎকার সুন্দর তার। বিকেলে বেলকনিতে বসে আছে অর্থি। বাইরে হালকা বাতাসে গাছের পাতাগুলো দোল খাচ্ছে। সূর্যটাও সাদা থেকে হলদে হয়ে এখন কমলা রঙে রূপ নিচ্ছে। ঠোঁটে মুচকে হাসি রেখে বাইরে তাকিয়ে আছে সে। মনে জেগে ওঠে তার ইচ্ছেগুলো। এমন একটা বিকেল চাই প্রিয় মানুষটার কাছে, যে বিকেলে একে অপরে হাত ধরে নীরব রাস্তায় হেঁটে বেড়াবে, বাতাসে আমার চুল এলোমেলো করে দিয়ে যাবে, আর তো খুব যত্ন করে কানের পাশে গুঁজে দিবে সে। একটা রিক্সা নিয়ে সারা বিকেল ঘুরবো তার হাতে হাত রেখে। রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা নেব, আর সে তা নিজে হাতে একটা একটা করে তুলে পরম ভালোবাসা নিয়ে খাইয়ে দিবে আমায়। এরপর আর একটু সামনে গিয়ে 2জন মিলে একটা আইসক্রিম ভাগ করে খাবো। শুনেছি এই ছোট্ট ছোট্ট কাজগুলোতেও ভালোবাসার জন্ম হয়। সে একটা বেলি ফুলের মালা নিয়ে আমার চুলে পরিয়ে দেবে। একসাথে নৌকায় করে ঘুরবো আমরা। কুলকুল পানির শব্দ ভেসে আসবে কানে। সে পানিতে আলতো লাগলো, পা দুটো ডুবিয়ে রাখবো আমি। পানি নিয়ে খেলা করব, বাচ্চা মতে মেতে উঠবো। সে কিছু বলবে না, আমার বাচ্চা মন দেখে হাসবো। আবার তার মুখে পানি ছিটিয়ে মারতেই তার হাসি মুখ রেগে ফায়ার হয়ে যাবে। তখন আমি হেসে দেব। আসার সময় কাছের চুড়ি বায়না করব। এরপর সে চুড়ি নিয়ে আমার হাতে পরিয়ে দেবে। তখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তার হাত ধরে কিছুটা পথ এগিয়ে গিয়ে 2 কাপ চা নেব দুজনে। বন্ধুর মতো আড্ডা হবে আমাদের। এরপর একটা রিক্সা ডেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আমরা। রাতে আকাশের নিচে রিক্সায় করে বাড়ি ফিরবো আমরা। হুট তোলা রিক্সায় সে আমায় এক হাতে জড়িয়ে কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে বলবে, ভালোবাসি। বাসায় ফিরবো দুজন। দিনটা থাকবে আমার কাছে খুব আনন্দের একটা দিন। আর এই আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যাবে যখন সে আমার হাতে একগুচ্ছ গোলাপ দিয়ে বলবে, তোমার না গোলাপ খুব পছন্দের, আমি মাথা দুলাবো। আর সে মুচকে হেসে গোলাপ গুচ্ছটা আমার দিকে এগিয়ে দিয়ে বলবে, আর আমার পছন্দ হলে তুমি দিবেন এমন একটি বিকেল উপহার হিসেবে আমাকে। এগুলো নিতান্তই অবাধ্য কাল্পনিক স্বপ্ন আমার, যা হয়তো কখনোই পূরণ হবে না। আমি যদি অন্য মেয়েদের মতো স্বাভাবিকভাবে চলতে পারতাম, তাহলে হয়তো আমার সাথে এই স্বপ্নগুলো মানানসই হতো। আবার একটা দীর্ঘশ্বাস নিল সে। একটু পর মাগরিবের আজান দেবে। ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসতে হবে। ওদিকে তার প্রিয় স্বামী অন্য একটা মেয়ের বুকে শুয়ে আছে। অন্য কারো কাছে সুখ খুঁজতে ব্যস্ত সে। অর্ণব একটা পাতলা চাদরের নিচে ঈশিতাকে জড়িয়ে শুয়ে আছে। এদিকে অর্থি তাকে নিয়ে হাজারো স্বপ্ন বুনতে ব্যস্ত। চলবে।